মর্নিং। জানি ব্যাকগ্রাউন্ড খুব খারাপ, সব খুব উল্টোপাল্টা, পরীক্ষা চলছে বুঝতেই পারছো, কিন্তু যে কথাগুলো বলবো সেগুলো খুব প্রয়োজনীয়, সেই জন্যই আমি এই পরীক্ষার মাঝেও ভিডিও করছি। তো ব্যাপারটা সেটা হচ্ছে, আজ সকালবেলায় দেখেছি একটা পোস্ট করেছি অ্যাবাউট প্যারাসিটামল, যে হ্যাঁ প্যারাসিটামল খাচ্ছেন মায়েরা, তারপর বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বলে গবেষকরা জানাচ্ছেন। আচ্ছা, এবার একটা কথা বলি, এটা দেখে আমার তো রিলেটেবল লাগলো। আমাদের জানো তো, আমাদের প্রথম প্যারাসিটামল ছাড়ানোর কেস হচ্ছে টিবি পেশেন্টকে। ঠিক আছে, একজন টিবি পেশেন্ট দিনে 4টে করে প্যারাসিটামল খেতেন, তারপর সেই মানুষটার প্রথম ধাক্কায় হলো 3টা, তারপর হলো 1.5খানা, তারপর হলো হাফ সারাদিনে, তারপর সেটা বন্ধ হয়ে গেল। আর এটা আমাদের কাছে শুরুর দিকে হলেও এটা আমাদের কাছে একটা মাইলস্টোন বলতে পারো। এটা আমি জীবনে যতদিন বেঁচে থাকবো, যতদিন জ্বর প্যারাসিটামল এইসব নিয়ে বলবো, ততদিন আমি এটা বলবোই, কিছু করার নেই। তো ব্যাপারটা যেটা খুব গর্বের সাথে আমি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের সাথে যুক্ত। অনেক দিন আগে ওষুধ খেতেন, এখন আর ওষুধ খেতে হয় না, স্বাভাবিক ব্যাপার, কতদিন আর ওষুধ খাবে একটা মানুষ। ঠিক আছে, সেরে গেছে, তার বাড়িতে কারোর জ্বর এলে পর্যন্ত আমার কাছে ফোন আসে। ঠিক আছে, আর আমাদের কাছে যারা একবার জ্বরের ওষুধ খেয়েছেন, তারা প্যারাসিটামল খাবার কথা আর ভাবতে পারেন না। এই যে বলছে না এডিএইচডি বাচ্চা, আমাদের এডিএইচডি পেশেন্ট আছেন, যখন আমি তাদের মধ্যে একজনের তো খুব ভালোভাবে পাওয়া গেছিল যখন আমি কেস টেকিং করছি। ঠিক আছে, তার মাও পেশেন্ট ছিলেন আগে, তো সেই মায়ের কিন্তু জেস্টেশনাল হাইপার টেনশন এসেছিল। এটা অন্য জিনিস, এটা আমাদের আলাদা করে অবজারভেশনে পড়ানো হয়। কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ, যেটা আমি যখন বিডিএস পড়তাম, আমাদের যখন ফার্মাকোলজি পড়ানো হয়েছিল, কেডি ত্রিপাঠীর বই, তোমরা যারা এই লাইনে তারা জানবেন, সেখানেও কিন্তু খুব ভালোভাবে বলা হয়েছে কি কি ওষুধ প্রেগনেন্সির সময় খেতে পারবেন, কি কি ওষুধ প্রেগনেন্সির সময় খেতে পারবেন না। প্যারাসিটামল কিন্তু এমন ওষুধ, সেইভাবে আমরা জানি না, আমাদের কাছে খুব একটা বাজারে চলতি কথা নয় যে যখন প্রেগনেন্সি আসবে তখন খেতে পারবেন না বলে। যখনই, এটা আমাদের একটা জেনারেল টেন্ডেন্সি, যখনই যাই সমস্যা হয় না কেন, লোকজন একটু প্যারাসিটামল খেয়ে নেয়। আমার কাছে তো খুব বলেন মানুষ যে হ্যাঁ ঠিক আছে, একটু জ্বর এসেছিলো, প্যারাসিটামল খেয়ে নিয়েছি। সেই মানুষগুলো শুধু যে জ্বর এলে প্যারাসিটামল ছাড়ানো তা নয়, সেই মানুষগুলোর জ্বর আসার ধাতটা ছাড়ানোর কাজ করে হোমিওপ্যাথি। বারবার জ্বর আসছে, 2 মাস 3 মাস অন্তর জ্বর আসছে, 2 মাসে 3বার জ্বর এলো, আমাকে একজন বলেছিলেন 2 মাসে 3বার জ্বর এলো, সেই মানুষটার ওষুধ পাঠানো হয়েছিল, সেই মানুষটার জ্বর আসার ধাতটা চলে গেছে। আমাদের এই যে বর্ষাকাল আসছে, আজকেই আমাকে একজন ফোন করেছিলেন যে ওনার ওয়াইফের ছেলের আবার জ্বর এসেছে, কি করব। ফোন করলেন কতদিন পর জানো? 1 বছর পর। আগের বছর ডিসেম্বর মাসে ওনাদের সমস্যা ছিল। আমি বলেছিলাম যে পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করে নিন, আর 1-2 মাস ওষুধ আছে, খেয়ে জিনিসটা কমপ্লিট করে নিন। তখন তো তোমাদের মনে হয় যে না না, ডাক্তার বলছে এইসব কথা আর শোনা যাবে না, আমি সেরে গেছি। কি হতো, ধাতটা পুরোটা ছাড়ানো হয়ে যেত। তবুও সেই যে 1 বছর আগে ওষুধ দেওয়া হয়েছিল, সেই মানুষটার সেই মানুষগুলোর বাচ্চা বলো, তার মা বলো, তাদের কিন্তু এই 1 বছরে আর জ্বরটার আসেনি। এই বর্ষার ওয়েদারে আমি এই জন্যেই বলেছিলাম যে বছর বছর এই জ্বর আর আসবে না, এই ঠান্ডা লাগা আর হবে না। সেই জন্যে পুরো কোর্সটা যতদিন বলছি খেয়ে শেষ করে নিন। এমন নয় যে আপনাকে 1 বছর আবার টানা ওষুধ খেতে হবে, 2-3 মাস খান, সেরে যাবেন। সে তো তোমরা কথা শুনবে না, তখন তোমাদের মনে হয় আমরা সেরে গেছি, আবার কেন ডাক্তার বলছে, আবার কেন ওষুধ খাবো। বাট দ্য থিং ইজ ডিফারেন্ট, বুঝলে? ধাতটা ছাড়ানোর জন্য একটু ভালো করে কন্টিনিউ ট্রিটমেন্টটা নিয়ে সেরে যেতে হয়। বহু মানুষের আছে যাদের সিজন চেঞ্জ হলেই সর্দি কাশি হয়, বহু মানুষের আছে যাদের সিজন চেঞ্জ হলেই গাটা একটু গরম গরম হয়, গা হাত ব্যথা হয়। এমন অনেকের আছে, অনেক মেয়েদের আছে, অনেক মায়েদের আছে যাদের পিরিয়ডসের আগে, পিরিয়ডসের সময় জ্বর আসে, আর তারা মুরগির মতো ভুর ভুর করে প্যারাসিটামল খান। আমি জানি না কেন খান, তাদের কেন মনে হয় না যে হয়তো আমার ভেতরে কিছু আছে, হয়তো আমার একবার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা উচিত,
আমি জানি না কেন তাদের মনে হয় না। তারপর যখন অন্য সমস্যা আসে, শরীরে যখন জাঁকিয়ে বসে, তখন আমাদের সাথে যোগাযোগ করা হয়। জ্বর আসা ব্যাপারটার অনেক কারণ আছে, আমার চ্যানেলে আগে অনেক ভিডিও আছে এই নিয়ে, যে এইভাবে খাবেন না নল। কারণ আমি তো অনেকবার, মানে তোমাদের থেকেই তো আমাদের এক্সপিরিয়েন্স, তোমরা এমন এমন কথা বলো, তোমরা এমন এমন এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করো, তোমাদের সাথে কথা বলে আমাদের এমন এমন এক্সপিরিয়েন্স হয় যে বারবার আমি এটা শেয়ার করি। আজকে দেখলাম প্রিন্ট মিডিয়াতে, দেখে আমার মনে হলো যে এটা নিয়ে কথা বলা দরকার, সত্যিই এটা নিয়ে কথা বলা দরকার। জ্বর কিন্তু কোনো রোগ নয়, জ্বর হচ্ছে রোগের সিমটম। তোমার ভেতরে কিছু সমস্যা হচ্ছে, তোমার ভেতরটা কেয়ার প্রয়োজন, কেয়ার চাইছে, তোমার ভেতরের প্রয়োজন কেয়ার। তখন তোমাকে বাইরে জ্বর এসে বোঝানো হচ্ছে যে তুমি আমার কেয়ার নাও। এটাই আমার একমাত্র বক্তব্য। সেটা হচ্ছে জ্বর এলেই ভুড়ি ভুড়ি প্যারাসিটামল খেয়ে নিজের ক্ষতি করবেন না। আমাদের সাথে যোগাযোগ করুন। এমনিতেই মানে আমাদের লোকাল যারা আছেন পান্ডুয়ার দিকে, ঠিক আছে, মানে পান্ডুয়া স্টেশনের কাছাকাছি যারা আসতে পারবেন, ঠিক আছে, তারা 7 তারিখ সকালবেলা 7 সেপ্টেম্বর সকালবেলা, সকাল 6টা থেকে 11টা, 10:30 11টা পর্যন্ত স্যার থাকবেন, আমিও থাকবো। তারা অবশ্যই আমাদের সাথে, আর না ওইরকম হুট করে যাবে না, আগে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর সব ভিডিওতেই দেওয়া থাকে। হোয়াটসঅ্যাপ করবে, যোগাযোগ করবে। আগে আপনার কি সমস্যা আমরা শুনবো, তারপরে আমরা সেই বুঝে আপনার ওষুধ নিয়ে যাব। তারপরে আপনি আসবেন, সামনাসামনি দেখব, স্যার দেখবেন, আমরা দেখব, আপনিও দেখবেন, তারপর আপনি ওষুধ নিয়ে যাবেন, ঠিক আছে। আর অনলাইনে তো যেমন চলছে, এটা তো আর নতুন করে বলার কিছু নেই, হয়ে গেল, একটু বেশি দিনই হলো, ঠিক আছে, সেই জন্যই অফলাইন শুরু করা, অনলাইনে এত সামলাতে পারছিলাম না। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে জ্বর আসা আর প্যারাসিটামল খাওয়া, এই যে জিনিসটা কন্টিনিউয়ালি তোমরা করে যাচ্ছ বাবা, এটা আর করো না। এটাতে নিজের ক্ষতি হচ্ছে, শুধু তোমার ক্ষতি হচ্ছে না, শুধু আপনার ক্ষতি হচ্ছে না, আপনার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হচ্ছে। আমরা বকে যাচ্ছি, হ্যাঁ বকে যাচ্ছে, এর কোনো বেস নেই, এইসব এসে উল্টোপাল্টা কমেন্ট আপনি করতেই পারেন, যদিও এখন আর আমার ভিডিওতে এরকম কমেন্ট আসে না কেস দেখানোর পর থেকে, কিন্তু তবুও বলছি, ইউ আর ফ্রি টু রাইট এনিথিং ইন দ্য কমেন্ট সেকশন, ইটস ইউর রাইট। কিন্তু রিয়েলিটিকে অ্যাভয়েড করা, রিয়েলিটিকে মানে অস্বীকার করা, এই পথটা নেই, ঠিক আছে। সো আমাকে যা ইচ্ছে লিখে যান, আমার কিছু যায় আসে না, আমাকে যা ইচ্ছে বলুন, আমার কিচ্ছু যায় আসে না। হোমিওপ্যাথিকে অপমান করবেন, আপনার পার্সোনাল ব্যাপার, আপনি করতেই পারেন, কিন্তু রিয়েলিটি ইজ রিয়েলিটি। আমরাই পারি, একমাত্র হোমিওপ্যাথিই পারে যে এই জ্বর আসার ধাতকে বা এই ঘন ঘন ঠান্ডা লাগা, এই যে আসছে তো মন্টেলুকাস্টের সিজন আসছে, তো খাবে তো সব বুড়ি বুড়ি খাবে তো সকালবেলা উঠেই, ওরে বাবা রে, সকালবেলা উঠছেন, দরজাটা খুলছেন আর হাঁচি শুরু হচ্ছে, নাক দিয়ে জল ঝরা শুরু হচ্ছে, চোখ কটকট করছে, চোখগুলো লাল হয়ে যাচ্ছে, কি করছি, রাত্রিবেলা শোবার আগে একটা সাদা বড়ি খেয়ে শুচ্ছি, হবে তো এসব? হবে তো। আমরা না, মানে আমাদের রেকর্ড আছে এখনো পর্যন্ত, সেই সব জায়গা থেকে আমাদের ফোন আসে যে মানে এরিয়ার পর এরিয়া আমরা মন্টেলুকাসটা আমরা ছাড়িয়েছি, জাস্ট ছাড়িয়েছি, তাদের আর খেতে হয় না, ঠিক আছে। আর তারপর উইদাউট মেডিসিন 1 বছর, কারুর 2 বছর তারা আছেন, ভালো আছেন। তো দিস ইজ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি ক্যান গো টু এনি এক্সটেন্ট, যদি তুমি তাকে সময় দাও, যদি তুমি তাকে ভরসা করো। আমার নিজের হাতটাই বলো না, আমার টেনোসাইনোভাইটিস, আমার মানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি আবার লিখতে পারবো, ঠিক আছে, এমন আমার সিচুয়েশান হয়েছিল, সবই হোমিওপ্যাথির দয়া। তো এটাই রিয়েলিটি, তুমি কিছুতেই অস্বীকার করতে পারবে না। আমাকে যা উল্টোপাল্টা লিখবে লেখো, আমার কিছু যায় আসে না, ওষুধ খাও, সুস্থ হও, তাহলে আমার খুব ভালো লাগবে। শুধু আমার না, তোমারও ভালো লাগবে, কারণ শরীরটা আলটিমেটলি তোমার। আমাকে বলবে ম্যাডাম আমি ভালো হয়ে গেছি, আমার আর সেই আগের মতো সমস্যা নেই। যেমন আগের দিন একজন বলছিলেন, আমার তো 1 মাস হয়ে গেল, আমি তো কোনো ওষুধও খাচ্ছি না, আমার কোনো ওষুধও দিলেন না, আমার কোনো অসুবিধেও নেই। হ্যাঁ, ওই রকমই হবে, তবে আলটিমেটলি উপকারটা তোমার, ঠিক আছে। চলো, বাই।